কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করেছে ওরা, একটা ছাত্র খুন হয়ে গেছে। আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটা দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। ইনসাফ যদি দিতেই হয়, তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট। মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। পশ্চিমবাংলার ভ্রষ্টাচারী, দুর্নীতিবাজ, গণহত্যাকারী, স্বৈরাচারী, অত্যাচারী হিটলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, his chief minister has to be sacked immediately. He is wholly responsible for all the atrocities. সমস্ত সন্ত্রাসের নায়ক তিনি। নন্দীগ্রাম গণহত্যা থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, লালগড় থেকে শুরু করে, কেতুগ্রাম থেকে শুরু করে, মঙ্গলকোট থেকে শুরু করে, কেশপুর থেকে শুরু করে, বড়বেতা থেকে শুরু করে, ছোট আঙ্গারিয়া থেকে শুরু করে, এভরিওয়্যার। তিনি আজকে চিফ মিনিস্টার, তিনি আজকে হোম মিনিস্টার, এবং তিনি যদি আইনকে মিসইউজ করেন, তাহলে তিনি বা আদালতে এই রায়ের পরিপ্রেক্ষিতে তিনি বা বিদায় নেবেন না কেন? উনি যে কখন কি বলেন আর কখন কি করেন, যার জন্য মানুষকে সাফার করতে হয় এবং মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেয়, চুলের ইমিডিয়েট চলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে। গভর্নমেন্ট নিজে নুইসেন্স করছে, গভর্নমেন্ট নিজে ক্রিমিনাল অফেন্স করছে, এই গভর্নমেন্টকে ইমিডিয়েট স্যাক করা উচিত। কিষাণু, তোমরা আজকে বিরোধীরা যখন পদত্যাগ দাবি করছে বা সরকারের বরখাস্তর দাবিতে রাজভবনে ছুটে যাচ্ছে, অবাক হচ্ছে কেন? এ তো বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রকরণের অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল। এটাই তো গণতন্ত্রের বিরোধীর কাজ। নিশ্চয়ই। আমি একটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, আমি ওনার সাথে একমত। কিছু বছর আগে আমাদের রাজ্যতেই ডাক্তার আউটডোর পেশেন্টের সাথে সংঘাত, বিভিন্ন জায়গায় মারপিট, ডাক্তাররা ইনজিওর্ড হয়েছে। সেইখানে আমরা প্রয়োজনে বিধানসভাতে আইন করে প্রোটেকশন সুনিশ্চিত করেছি। এই ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় আমরা শেষ অবধি যাব, কিন্তু ডাক্তার, নার্স, যারা স্বাস্থ্যকর্মী তাদের প্রোটেকশন সুনিশ্চিত করব। দ্বিতীয় আমাদের এখানে পুলিশের বারবারন্ত পুলিশি গুলিতে গণহত্যা এইগুলো সংগঠিত হয়নি। বুঝলাম না, তুমি পরে যাবে। তোমার প্রথম পদক্ষেপ পুলিশের সেখানে হোঁচট খেয়ে গেল যে একটা নির্যাতিতা পরিবার, একটা মৃতা মেয়ের পরিবারকে কনফিডেন্স দিতে পারলো না, তাদের অত্যাচার করলো তাদের কথা অনুযায়ী তদন্ত হবে। কিন্তু এখানে আজকে যদি প্রশাসন বা পুলিশের একাংশের বা মেডিকেল কলেজ প্রশাসনের যদি একাংশের ভুল ত্রুটি বা কোনো অন্যায় থাকে, তার জন্য মিথ্যাচারের মাধ্যমে বিরোধিতার মানেটা কি? ফেক ভিডিও, আমি সোমা বলছি, ফেক অডিওর মাধ্যমে, ফেক ভিডিও 2001 সালে টাইমস অফ ইন্ডিয়া স্টোরিতে কলকাতা পুলিশ কি করছে আজকে? যদি কলকাতা পুলিশ, রোজ আমি দেখছি যে কলকাতার পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বলছেন যে ফেক ভিডিওর মাধ্যমে। আরে আপনি কি করছেন? আপনি উর্দি পরে কলকাতা লালবাজারে বসে আছেন, আপনি তো ফেক ভিডিও যারা প্রচার করছে, যারা তৈরি করছে তাদের অ্যারেস্ট করবেন? বিস্ময়কর। এটা কারা করবে? নাগরিকরা? যারা আপনার ওই বেলগাছিয়া বস্তি থেকে কারা গেছিল খুঁজে দেবে? তাহলে আপনি কেন বেতন পাচ্ছেন? আপনি অনেকক্ষণ ধরে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবারই বলেছেন যে গর্ববোধ, একদম, কিন্তু আপনার মুখ থেকে আজকে জনগণ শুনতে চাইছিল যে এই মুখ্যমন্ত্রী হিসাবে এনাকে হয়তো মানুষ লজ্জাবোধ, এটা হয়তো চেয়েছিল, এটা জনগণের চাহিদা। আমার মনে হয় ঠিক যেরকম লজ্জাবোধে ঘাট ধাক্কা দিয়ে 2011 বামফ্রন্ট সরকারটাকে ফেলে দিয়েছিল, হতে পারে এই লজ্জাবোধটা
মনে করেছে। এবারে আমি কথা বলছি, ঠিক আছে বামপন সরকার তো মানে ভুল। হ্যাভিং সেড দ্যাট, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট তোমার কাছে অজানা নয়, যে আমি মনে করি যে শিল্পায়নের জন্য তিনি যা করেছিলেন ইতিহাসে লেখা থাকবে, বাংলার মানুষ তার মূল্য দিতে পারে। ঠিক আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হাত দূরে বসেও আমি তখনও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। এবার আমি শুধু একটু আরজিকরের ঘটনা যদি বলেন, স্বাস্থ্য দপ্তর তার সাথে সমগ্রভাবে এই যে আরজিকরের যারা ডাক্তার ছিলেন, বা শুধু বাম ঘেঁষা না, আরও যারা ভালো ডাক্তার ছিলেন, যারা প্রশাসন চালাতে পারতেন বা বিভিন্ন জায়গায়, তাদেরকে কিন্তু ট্রান্সফার করে, যে উনি বলছিলেন না যে আন্দোলন করে মানে সত্যি কথা বললে ভয়, এটা কিন্তু মানে 2011-র পরেই এই যে একদম সেই প্রথম দিকের ঘটনা দেখুন, যে একজন এই ডাক্তারকে বেড থেকে ট্রান্সফার, এইটা কিন্তু কলকাতা সারাউন্ডিং মেডিকেল কলেজগুলো থেকে এটা একদম মানে প্রথম থেকে যে এইটাকে করা হয়েছে। এবং এই যে দুর্নীতিগ্রস্তদের আমি পদে বসাবো, ভালো লোকগুলোকে সরিয়ে দেবো, সেই স্কুল সার্ভিস কমিশন বলুন, পাবলিক সার্ভিস বলুন, হেলথ ডিপার্টমেন্ট, এই কাজটা তৃণমূল সুকৌশলে করেছে। তার ফলশ্রুতিতে আজকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এটা কিন্তু আমি ছাত্র আন্দোলন করতে গিয়ে সিপিএম এর সময় করেছি, তারপরে তৃণমূল ক্ষমতা আসার সময় বেশ কিছুদিন করেছি তৃণমূল ছাত্র পরিষদের, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম। বিভিন্ন মেডিকেল কলেজে রাত 3টেতে নার্সিং স্টাফ বলো বা মেডিকেলের স্টুডেন্টরা বলো বা ডাক্তারবাবুরা বলো, অবাধ যাতায়াত, মানে রাত 3টে পর্যন্ত তারা নর্মালি ঘুরে বেড়ায়। কিন্তু রিসেন্টলি আমি এটা খুব বলতে বাধ্য হচ্ছি, শুধু ওই কলেজ না, যে কোনো মেডিকেল কলেজ আপনি যদি রাত 3টে রিপোর্টারদের পাঠান, আপনি দেখতে পাবেন এক শ্রেণীর দুষ্কৃতীদের অবাধ দৌরাত্ম্য, ইললিগ্যাল কার পার্কিং, এবং তারা বেআইনি ওষুধের কারবার, এবং রাতে ড্রাগের অবাধ হচ্ছে বিচরণ ক্ষেত্র, এবং একটা নেক্সাস তৈরি হচ্ছে, একটা কোটারি, তাতে শাসক দলের একটা বড় প্লেয়ারদের ইনভলভমেন্ট রয়েছে। এই যে আজকে প্রিন্সিপাল সিবিআইতে গেছেন, এতক্ষণ ধরে ওনার ইন্টারোগেশন চলছে। আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি ওনাকে পুরস্কার দিয়ে অন্য কলেজে পাঠানোর আগে একবার ইন্টারোগেশনে ডাকলেন। আমি বলছি তুমি এত জানো, এতগুলো হাসপাতালের মারাত্মক ঘটনা তুলে ধরলে, কতবার রাজ্য বিজেপি এই ইস্যুগুলোতে, এই হাসপাতালগুলোতে আন্দোলন করেছে, কতবার তোমরা সামনে এটা বলতে হবে। হ্যাঁ, এটা আমার বলার আছে। শুনুন, আমরা একবার নয় একাধিকবার করেছি। আমাদের যারা ডাক্তারবাবুরা এই আন্দোলন করেন তাদেরকে টার্গেট করে করে, আমাদের শুধু নয়, সিপিএম এর অন্য রাজনৈতিক দলের টার্গেট করে করে তাদের বদলি করা হয়। এবং শুধু বদলি করা হয় এমন নয়, এরপরে যেটা বলবো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের যারা ছাত্র সংগঠন করে, যারা এসএফআই এর ছাত্র সংগঠন করে, তাদের পরীক্ষা ইন্টেনশনালি ফেল করানো হয়। 10 লক্ষ টাকা করে এই আর্জি করে নেওয়া হয়, 8 লক্ষ টাকা সেটিং থাকে। তার কারণ ডক্টর শান্তনু সেন এবং ডক্টর কাকলি সেন এক্স্যাক্টলি এটাই তো ক্যামেরায়। কিন্তু আমার আফসোসটা সম্পূর্ণ অন্য জায়গায়। এই গোটা ঘটনা, গোটা মারাত্মক অভিযোগগুলো আসতে শুরু করলো ওই মেয়েটাকে আমরা হারানোর পর। অর্থাৎ আরজি করে ওই এক সেকেন্ড আরজি করে যে ওই মারাত্মক ঘটনা ঘটছে, সেটা তো ডক্টর শান্তনু সেনের আগে সরব হওয়া উচিত ছিল, যখন তিনি কি মারাত্মক, তার স্ত্রী বলছেন তার মেয়ে এটার ভিকটিম। আমি বলছি আজকে যে ঘটনাটা শঙ্কু বলছে, আজকে তৃণমূলের মুখপাত্র বলছেন তার মেয়ে এটার ভিকটিম। নিশ্চয়ই বলুন। নার্সেস ইউনিটির আমি অ্যাক্টিভ মেম্বার। আচ্ছা, এই সুবাদে যখন আমরা কিন্তু অ্যাপলিটিক্যাল ভাবে একজন নার্স হয়ে আরেকজন নার্সের পাশে থাকি। একটু কিছুদিন আগের ঘটনা গেলেই বুঝতে পারবেন, মুর্শিদাবাদে, বেশ কিছুদিন আগের ঘটনা, মুর্শিদাবাদে একটি মেয়েকে পঞ্চায়েত প্রধান অন ডিউটি গায়ে হাত তোলে। এই যে ঘটনা ঘটে না তা তো কিন্তু নয়, কিন্তু আমরা কিন্তু সেখানে গেছিলাম, সেখানেও কি আজ নিরাপত্তা তারা পাচ্ছে? নিরাপত্তা কোথাতেও নেই। মানে আমাদের দাবি একটাই, যে এরকম ব্রুটাল যে ঘটনাটা সেটা কোথাতেও না ঘটে, এবং কোনোরকম ভাবে হাসপাতাল চত্বরের ভিতরে অন ডিউটি থাকাকালীন কোনোরকম ভাবে কোনো ঘটনা, ইনজুরি যেন কোনোরকম ভাবে না। একদম এটা কি স্বাভাবিক নাকি? যারা মানুষ হয়ে প্রাণ দিচ্ছেন, বাঁচাচ্ছেন, তারা আহত হবেন, নিহত হবেন, ধর্ষিতা হবেন, এটা কোনো মানে আমি বলছি এটা হবে না, এই দাবিটা করাই খুব কানে লাগে যে এটা বলতে হচ্ছে। আমি আবার বলছি, আমাদের সবার থেকে বলার অধিকার যার বেশি, যে পরিবারের সব হারিয়েছে সেই মা। আবার সুকান্ত, ওর সাক্ষাৎকারটা আমি দেখাবো, আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় কি মারাত্মক কথা বলেছেন, তারপর আমি আবার এই আলোচনাতে ফিরবো। দেখুন দিদি, গত সপ্তাহে ডিউটি করতে বেরিয়েছিল, তারপরে এই ঘটনা, আজকে ঠিক 1 সপ্তাহ হচ্ছে। আপনাদের প্রথমে আস্থা ছিল কলকাতা পুলিশে, তারপরে আপনারা কোর্টে গেলেন, সিবিআই তদন্ত দিল। কেন এই আস্থা চলে গেল? দেরি হয়ে যাচ্ছিল ওদের, মানে ব্যাপারটা আমাদের ভালো লাগছিল না। দেখুন, আমি তো মা, আমি তো সব হারিয়ে ফেলেছি,
আজকেই সেই অভিশপ্ত দিনটা, সেই দিনটা যেন কোনো মায়ের কাছে আর না আসে। আজকে আমার মনের অবস্থা কি আমি বলে বোঝাতে পারবো না। তো সেই দিনটা ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন, আপনার মেয়ে অসুস্থ। তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে, তখন সে বলছে আমি কি ডক্টর, আমি বলতে পারি না, আপনারা আসুন। তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি, তখন তিনি বলছেন আমি হসপিটালের মানে সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও। বলছে তদন্ত চলছে। তো সেই অনেক টানা হেসড়ার পর মানে সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে, সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেসারে রেখেছিল। মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল। আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে, আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না। তারপর জাস্ট কোনো রকমে সব শেষ হলো। এই তো আমি সব হারিয়ে ফেললাম। প্রথম ফোন কখন এসেছিল শুক্রবার দিনকে যখন বলা হলো অসুস্থ হয়েছে? আর 10:53 প্রথম ফোন এটা কি মোবাইল ফোন থেকে ছিল না মোবাইল ফোন। কি ফোন করেছিলেন? হসপিটালের এই কি বললেন উনি, সুপার না, সুপারের মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন। তিনি বলেছেন অসুস্থ। উনিও বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম, তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল, এত ওষুধ খেত, এত রিপোর্ট তার কাছে। তখন আমি তাদের বললাম না, একটা আমার মেয়ের আননোন বাইট হয়েছিল আগের সপ্তাহে, ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল। আর ওর সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডিতে ওকে এমআরগুলো ওই ওষুধগুলো দিয়েছিল। তারপরে আর ঘোরাতে পারেনি ওটা। এটা কি পুলিশই ব্যাগ সার্চ করেছিল? হ্যাঁ, ব্যাগ না, ওই সিজার লিস্ট হচ্ছিল তো তখন। ওখানে যখন আপনারা হাসপাতালে গেলেন তখন কখন গেছিলেন আর কতক্ষণ বসিয়ে রাখা হলো? আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকে গেছি হসপিটালে। তো আমাদের ওই 3টে নাগাদ দেখতে দিয়েছিল। এই মাঝখানে সময় আপনারা কোথায় ছিলেন? ওই বসিয়ে রেখেছিল, ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল। সেমিনার হলের বাইরে? হ্যাঁ, না ওই চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা। তখন কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া হয়েছিল? কি অ্যাসিস্ট্যান্ট সুপার বা এইচওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি। এই তদন্ত করছে 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে তৃতীয়বার তারা হাসপাতালে গেছে। কোন রকম আস্থা মানে আপনারা কি আশা রাখছেন? আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে, তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমতর সাজা হয়, আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা না হয়, এটাই চাইছি। আপনার মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছে, রাস্তায় নামছে মহিলারা। 14ই আগস্ট রাত্রে অনেক রাত পর্যন্ত এটা হলো। এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি, সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি, আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি, এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে। হাসপাতাল ভাঙচুর করা হলো, এটা কি কোনোভাবে টার্গেট করে করা হয়েছিল? আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে। এখানে এসেছিলেন, কি বলে গিয়েছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে। আমি ওনাকে ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না, কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাত্রে আমার মেয়ে ওখানে একা আছে। ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে। উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এটা আমারও কোশ্চেন। তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন। আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে সি বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, তদন্ত নিরপেক্ষ হোক, আমি অবশ্যই নেব, তার পাওনা আমি কেন নেব না। পঙ্কজদা বিস্ময়কর, মানে আমি এই জন্য বলছি যে একদিকে মেয়ে মারা গেছে তাদের দেখতে দিচ্ছেন না,
মা বলছেন আমরা তো পুলিশের পায়ে ধরছি, আমার মেয়ে একবার মুখ দেখাও, বলছে তদন্ত চলছে। আমাদের এত হেনস্থা হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত। ওরা আমাদের খুব প্রেসারে রেখেছিল, মেয়ের গাড়িটাও ভাঙার চেষ্টা করছে। সুকান্ত জিজ্ঞেস করছে মানে কারা, বলছে পুলিশ খুব তাড়াহুড়ো করে আমাদের বার করে দেওয়ার চেষ্টা করছিল। এই ছবি আমরাও দেখেছি যে বাবাকে, বাবা বলছেন মেয়ে কোথায় জানি না, বারবার এই অনুষ্ঠানে দেখিয়েছি। তো আমি বলছি যে একদিকে পুলিশের ভূমিকা, অন্যদিকে দেখুন হাসপাতাল কর্তৃপক্ষ, যে হাসপাতালের জন্য মেয়েটি 36 ঘন্টা ডিউটি করে শুতে গেছিল, তারা তো সাধারণ রোগীদেরও কাউন্সিল করার দরকার আছে। কাউন্সিলিং ছেড়ে এই ধরনের, যে প্রথমে বলল মেয়ে অসুস্থ, তারপরে বলল যে মেয়ে আত্মহত্যা করেছে, এ তো দুটো ভূমিকাই আমি বলছি মারাত্মক। যেমন পুলিশ তেমন হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে কি রাখতে চাইছি টোটাল আলোচনাটার আপনি একদম মূল সুরটা তখন ধরে দিয়েছেন যখন আপনি বললেন যে ফেসবুকে আসামি ডিটেকশনের জন্য যে ছবিগুলো দেওয়া হচ্ছে, দিস ইজ দ্য ডিউটি অ্যান্ড রোল টু বি প্লেড বাই দি ক্রাইম ডিপার্টমেন্ট অফ দ্য ক্যালকাটা পুলিশ, ক্রাইম উইং। অ্যান্টি রাউডি সেকশনটা এত স্ট্রং, ওরা এই কাজটা করবে, এই কাজটা আমাকে কেন ফেসবুক দিয়ে করতে হবে? আসলে আমি আপনাকে বলছি, ক্যালকাটা পুলিশের যে লিডারশিপ, নেতৃত্ব, আইএস আইপিএস এর যে লিডারশিপটা, সেইটা দিতে ব্যর্থ হচ্ছে। ইকুয়ালি ডাক্তাররা ব্যর্থ হচ্ছে তাদের লিডারশিপ দিতে। মেডিকেল প্রফেশন আজকে চিন্তা করে দেখুন। কিন্তু আমার একটা কথা বলুন পঙ্কজ, আপনি লিডারশিপের কথা বলছেন, এ তো একটা ভিকটিম ফ্যামিলিকে পুলিশ তাদের অভিযোগ অনুযায়ী হ্যারাস করছে, হেনস্থা শব্দ এতদিন পরে মা ব্যবহার করছেন। সেইটা তো মানে মোটিভেটেড। এইটা আমি আপনাকে আগের শোতে বলেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে যখন এই ইনসিডেন্টটা শুরু হয় তখন কিন্তু এরকম একটা ইমপ্রেশন জনমানুষের তৈরি হয়েছিল যে এই পেরেন্টস অফ দি ভিকটিম গার্ল, তারা পুরোপুরি they are towing the line of the CM and the state administration। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল বিকাশ ভট্টাচার্য এই পরিবারটার হয়ে ক্যালকাটা হাইকোর্টে দাঁড়াচ্ছেন, তখন বোঝা গেল যে এটা কমপ্লিটলি ঘেরাবন্দি ছিল টোপের মধ্যে। পঙ্কজদা, কিন্তু আমি বলছি আমি বিস্মিত হয়েছি যখন এই রায়টাও আজকে আমার কাছে আছে, যে রায়ে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে পুলিশ এই পরিবারটির পাশে নেই, অথচ প্রথম দিন থেকে পুলিশ কমিশনার বলেছে যে পাশে আছে। আজকে ক্লিয়ার হয়ে গেল যে পাশে তো শুধু নেই, তারা মনে করছেন পুলিশ তাদের হেনস্থা করেছে। আমি আপনাকে বলছি, আজকে যতগুলো আপনি সুকান্ত যে আপনার ইন্টারভিউটা নিয়েছে, তার মধ্যে এমন এমন কতগুলো জায়গা ছিল যে জায়গাগুলোতে ইট ইজ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে এই পরিবারটার পাশে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দল কেউ দাঁড়ায়নি, এবং এরা অসহায় বোধ করে তবেই ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের দরজায় খটখট করছে। প্রথম কথা বলে রাখি যে জনৈক মা যেই অভিযোগগুলো করেছেন, আমি আশা করব আর আমি কনফিডেন্ট যে এর কগনিজেন্স দল, প্রশাসন, সরকার তিনজনই নেবে যদি এর মধ্যে কোনো তথ্য থাকে। এবার হ্যাভিং সেড দ্যাট, মানে তুমি বলছো, আমি এই জন্য বলছি তুমি প্রশাসন কথাটা বললে, অর্থাৎ মা এবং বাবা পরিবার কি ভাবছে, এটা এই আজকে কত তারিখ, 16 তারিখ অবধি প্রশাসন কোনো ডিরেক্ট যোগাযোগ করেনি। মানে আমি বলছি এবিপি আনন্দে তারা যদি বলেন একই মনোভাব এই গোটা কোর্টকে জানিয়েছে। যদি এইটা অলরেডি না হয়ে থাকে, আমি ওই জন্য আগেই বলে দিলাম যে এর যা যা তোমার এখানে রিভিলেশন হয়েছে সেই কগনিজেন্স নেবে, তদন্তটা কে করবে তা করে যাচ্ছেন। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে, এখন রাতের বেলায় মমতার দোষ দিচ্ছে কিন্তু বিজেপিকে, ভুলক্রমে ফ্লোরটা একটু মেডিকেল বাউন্সারকে বিজেপি করছে। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি, এবং সেখানে গিয়ে দুটো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার গুলো ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা মমতার পুলিশ কইছে একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য এমার্জেন্সি প্রোটেকশন দিতে পারে নাই। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে উনি পারে হচ্ছে টাকা? পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, লজ্জা নাই, এত পদত্যাগ করে না।